যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করছি না কেমন আছেন। আমার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। শ্রোতারা হয়তো গৌরীপুর চিনে থাকবেন, অনেক ঐতিহ্যবাহী একটা উপজেলা এবং প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের একটি উপন্যাসও আছে গৌরীপুর জংশন নামে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এর আগে আমার পরিচয়টা একটু দেওয়া দরকার। আমি পেশায় একজন মাস্টার। গৌরীপুরের শ্যামগঞ্জে আমার একটি নিজস্ব কোচিং সেন্টার আছে। ঘটনাটি আমার সাথে গত ডিসেম্বরে ঘটেছে। আমার কোচিং সেন্টারটি আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে। আমার প্রথম ব্যাচ শুরু হয় সকাল 6:30 তাই প্রতিদিন আমাকে সকাল 5:30 বা 5:30টার দিকে বাড়ি থেকে রওনা দিতে হয়। সকালে প্রতিদিন কোচিংয়ে আসার সময় আমার সাথে আমার এক ছাত্রও আসে, যার বাড়ি আমার বাড়ির সাথে। প্রতিদিনই সে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এত সকালে অনেক সময়ই গাড়ি পাওয়া যায় না, তাই আমাদের হেঁটেই আসতে হয়। রোজকার মতো সেদিন আমি সেই ছাত্রটিকে বাড়িতে নিয়ে এসে আমাকে কোচিংয়ে যাওয়ার জন্য ডাকে এবং আমাকে আমার বাড়িতে আসে। আমি ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড কুয়াশা। আমি তাকে বললাম, আজ কুয়াশা, আজ চলো আমরা একটু পরে যাই। সে গম্ভীরভাবে বলল, স্যার 6টা বেজে গেছে, আর ছাত্ররা কোচিংয়ের সামনে হই হুল্লোড় করবে, তাই চলেন। আমি আর কথা বাড়ালাম না, চোখে মুখে পানি দিয়ে জামা কাপড় বের করে বের হয়ে গেলাম। আমি হাঁটতে পারছিলাম না কুয়াশার কারণে। এই অবস্থায় রিক্সা কিংবা গাড়ি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমি একটা সিগারেট ধরাতেই লাইটার আর প্যাকেট বের করলাম। সাথে সাথে ও বলল, স্যার সিগারেট ধরাবেন না, সিগারেটের ধোঁয়ায় আমার শ্বাসকষ্ট হয়। আমি একটু অবাক হলাম, এরকম কথা সে আজ কখনো বলেনি। আমি প্যাকেট আর লাইটার পকেটে রেখে দিয়ে ওকে বললাম, কিরে আজকে সকাল সকাল গায়ে কি সেন্ট মেখেছিস, এত গন্ধ ছড়াচ্ছে কেন? সে কিছুই বলল না। প্রচন্ড কুয়াশার কারণে আমার হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল। আমার ছাত্রটি সামনে সামনে হাঁটছিল, আমি তার পিছু পিছু হাঁটছিলাম। আমি অনেকক্ষণ ধরেই ওর পিছু পিছু হাঁটছি, কিন্তু রাস্তা শেষ হচ্ছিল না, আর কুয়াশাও যেন কমছিল না। 2-3 ঘন্টা হাঁটার পর আমরা একটা বাজারে এসে পৌঁছাই। বাজারটি আমার চেনা চেনা লাগছিল, আবার অচেনাও। বাজারের সকল দোকানই বন্ধ ছিল, দূরে একটি নিভু নিভু আলো জ্বলছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, চল তো দেখি চা পাওয়া যায় কিনা। আমরা সেই দোকানটিতে গেলাম। একজন বৃদ্ধ লোক আছেন, সাথে 5-6 জন লোক বসে আছে, যারা সবাই ধপধপে পাঞ্জাবি পাজামা টুপি পরিহিত। আমি ভাবলাম ওনারা হয়তো ফজরের নামাজের জন্য এখানে এসেছেন। আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, চাচা চা হবে? বৃদ্ধ লোকটি তাকিয়ে বললেন, আপনি বসুন, পানি এখনো গরম হয়নি, 3-4 মিনিট পরে দিচ্ছি। আমি বসলাম। আমার কেমন যেন সবকিছু ঘোরের মতো লাগছিল। আমার সাথে থাকা ছাত্রটি হুজুরের সাথে কি কথাবার্তা যেন বলছিল। প্রায় 10 মিনিট হয়ে গেল আমি চা না পাওয়ায় একটু উঠে দাঁড়ালাম। ঠিক তখনই 4 জন লোক খাটিয়া নিয়ে আমার সামনে এসে রাখলো এবং বলল, চাচা চা দিয়েন। ঘটনা এখান থেকে শুরু। দোকানে বসে থাকা হুজুরটা খাটিয়ার পাশে গেল। আমি আগ্রহ নিয়ে দেখতে গেলাম এই সকালবেলায় আবার কার জানাজা হবে। এবার একজন হুজুর লাশের মুখের ওপর থেকে কাপড়টা সরানোর পর আমি যা দেখলাম তাতে আমি আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না। সেই লাশটি আর কারো নয়, দোকানে যে বৃদ্ধ বসেছিল লাশটি ওনার। তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে আমি তখন কোচিং সেন্টার থেকে 15 কিলোমিটার দূরে কাশীগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে, যে দোকানে চা বানাচ্ছিল একজন যুবক ছেলে। আমাকে ঘিরে রয়েছে অনেক মানুষ। আমার গায়ে প্রচন্ড জ্বর। আমার বাবা মাকে খবর দেয়া হয়, ওনারা এসে আমাকে নিয়ে যান। আমি টানা 15 দিন বিছানায় শুয়েছিলাম। ওই ছাত্রটিকে জিজ্ঞেস করার পরও ও বলল সেদিন শুক্রবার, তাই সে কোচিং বন্ধ ছিল, সে যায়নি। কিছুদিন আগে আমি আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে কাশীগঞ্জ বাজারে এসে চায়ের দোকানে যাই। দোকানদারকে বৃদ্ধের চেহারার বর্ণনা দিতে সে বলল সেই বৃদ্ধ তার পাশের বাড়ির এক দাদা, যে এই চায়ের দোকানটি চালাতো, তাকে 1971 সালে বৃদ্ধের চেহারার বর্ণনা দিতে সে বলল সেই বৃদ্ধ তার পাশের বাড়ির এক দাদা, যে এই চায়ের দোকানটি চালাতো, তাকে 1971 সালে আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার যে জেলা রাজবাড়ির গোয়ালন্দ নামক একটা জায়গা আছে, তো সেখানকার ঘটনা।
তো গোয়ালন্দ যেই রেল স্টেশনটা রয়েছে সেটা অনেক আগে থেকেই রেল স্টেশনটা, বিশেষ করে মানে দর্শনার পরে যখন মানে আমাদের এই অঞ্চলে রেলটা শুরু হয় তখন এটা মানে গোয়ালন্দ পর্যন্ত সম্প্রসারিত হয়। বিশেষ করে পদ্মা নদীর মাঝি উপন্যাসে রাসেল ভাই আমরা যদি পড়ি সেখানে আমরা দেখতে পারবো ওই সময় কিন্তু ওই গোয়ালন্দর থেকে রেলে কিন্তু ইলিশ মাছ সেই কলকাতা পর্যন্ত যেত, মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই হিসেবে বর্ণনা আছে। তো ওই সময় গোয়ালন্দের যেই রেল স্টেশনটা ওই সময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল আর কি। তখন দৌলতদিয়া পর্যন্ত রেল লাইন বর্তমানে যেটা সেটা তখনও আসেনি আর কি। তো যদিও ঘটনাটা 1978 সালের ঘটনা, আমি ওই সময় এখন ফিরে যাচ্ছি। যার সাথে ঘটনাটি ঘটেছিল ওনার নাম হচ্ছে বজলুর রশিদ। তো সাধারণত গ্রাম অঞ্চলে নামগুলো মানে উচ্চারণের সুবিধার্থে মানুষ তাদের সুবিধা মতো করে উচ্চারণ করে। তো রশিদ নামটা সবাই রসু বলে তাকে ডাকতো। আচ্ছা। তো উনি পেশায় ছিল কুলি, যেহেতু ওই সময় গোয়ালন্দ স্টেশন রেল স্টেশনটা অনেক ব্যস্ততম একটা জায়গা ছিল। আর এখন যে নদীটা অনেক দূরে সরে গেছে, যারা ওদিক আসা যাওয়া করেন সেটা দৌলতদিয়া পর্যন্ত সরে গেছে। আগে কিন্তু নদীটা অত ইসে ছিল না, ওই গোয়ালন্দর কাছাকাছি ছিল, একদম ওখানে মানে কাছে ছিল। তো ওই সময় রেল স্টেশনে যে সময় মালগুলো নামতো উনি সেগুলো মানে কুলি যেহেতু ছিল উনি মাল আনা নেওয়া করতো। তো ওই সময় সেই চুয়াডাঙ্গা দর্শনা ওখান থেকে রেলগাড়িগুলো আসতো, বিশেষ করে শাটল ট্রেনগুলো আসতো, সকালে আসতো আবার রাতে আসতো, এরকম দুটো ট্রেন চলাফেরা করতো ওই সময়। তো একদিন উনি সকালে দেখে যে একটি লোক বসে আছে রেল স্টেশনে, তো কারোর সাথে কথা বলছে না, খুব মন টন খারাপ করে বসে আছে। তো উনি প্রথম দিকে তেমন কোনো পাত্তা দেন না, এখানে এরকম অনেক লোকই সেখানে আসে যায়, এটা তার পাত্তা দেওয়ার কথাও নয়। আচ্ছা। তো দেখে যে পরে যখন দুপুর বেলা আসে দেখে যে একই জায়গায় লোকটা বসে আছে, আবার বিকালে যখন আসে একই জায়গায় বসে আছে। তখন উনি তাকে গিয়ে বলে যে আপনি কোথা থেকে আসছেন, সারাদিন দেখি একই জায়গায় বসা। তো উনি কোনো কথার উত্তর দেয় না। আচ্ছা। তো ইশারায় যতটুকু উত্তর দিল তাতে উনি বুঝতে পারলেন, মানে রসু বা ফজলুর রশিদ বা রশিদ আর কি, যে উনি হয়তো কথা বলতে পারেন না, এতটুকু আর কি মনে হলো। তো উনি ইশারা ইঙ্গিতে বুঝালেন যে উনি শাটল ট্রেনের জন্য অপেক্ষা করছেন, সন্ধ্যায় যে ট্রেনটা আসবে ওটা আবার রাতে ছেড়ে যাবে, তো উনি ওই রাতের ট্রেনে চলে যাবেন। তো এতটুকু বুঝালেন, মানে সেই ইশারা ইঙ্গিতে বুঝালো। তো আসল ভাই সন্ধ্যার সময় যে ট্রেনটা আসবে সে ট্রেনটা একটু দেরি হয়ে গেছিল। তো ট্রেনটা আসার পরে ওই যখন মালামাল গুলো ট্রেন থেকে নামানো হচ্ছিল, তো ওই রসু সাহেব উনি হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শুনলেন, যে সবাই বলতেছে এই রেলে কাটা পড়েছে, রেলে কাটা পড়েছে। তো উনি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে দেখলেন ওই যে লোকটা সকাল থেকে বসেছিল ওখানে, ওই লোকটি সম্ভবত রেল পার ক্রস করতে গিয়ে বা কোনো কারণে পার হওয়ার সময় উনি ওখানে কাটা পড়ে মারা গেছে। আর তখন রসুল ভাই রাজবাড়ী জেলাটা তখন হয়নি, তখন বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল রাজবাড়ী। তখন ওই পুলিশ ওখান থেকে মানে লাশটা ফরিদপুরে নিয়ে যায়, সেখান থেকে পোস্টমর্টেম করে আবার ওখানে যেহেতু ওখানে ওই স্পটে মৃত্যু হয়েছে তখন আবার এখানে ফেরত দেওয়া হয়। আর আসলে ভাই ওই রসু মিয়া কিন্তু একটা কাজ করতো, সেটা হলো যে সেই কুলি পেশার পাশাপাশি যদি কখনো কোনো লোক মারা যেত আশেপাশে কয়েকটা গ্রামের মধ্যে, তো উনি এই লাশটা গোসল দিতেন আর কি। এটা ওনার একটা প্রফেশনের মতো উনি একটা নিয়ে নিয়েছিলেন আর কি। তো স্বাভাবিকভাবে উনি যেহেতু এই কাজে অভ্যস্ত, তো ওইখান থেকে দায়িত্ব পড়লো, গোয়ালন্দ থানা থেকে তাকেই দায়িত্ব দেওয়া হলো, তুমি লাশটা গোসল করিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। তো উনি যথারীতি গোসল করান। রাসেল ভাই যখন ওই লোকটা কাটা পড়েছিল ওনার পকেটে ওনার কোনো ঠিকানা পাওয়া যায়নি, মানে যতটুকু সার্চ করা হয়েছিল কোনো ঠিকানা পাওয়া যায়নি, এই জন্য সেটা বেওয়ারিশ হিসাবে শনাক্ত করা হয়েছিল। তো যখন মানে উনি গোসল করাতে যাবেন তখন হঠাৎ করে ওনার কোমরের কাছ থেকে একটা ছবি উনি পান। তো ছবিটা দেখা যায় যে উনি ওনার ফ্যামিলি, ওনার স্ত্রী এবং ওনার একটা সন্তানের ছবি আছে, ওনার একটা ছেলের ছবি আছে। তো ওই ছবিটা উনি রেখে দিয়েছিলেন, কারণ ওইটা ওর কোনো ঠিকানা ছিল না, উনি কিভাবে ওইটা একটা স্মৃতি হিসাবে রেখে দেন এটা ওনার কাছে। তো ওনাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার সপ্তাহখানেক পর হঠাৎ উনি যখন রাতের বেলা বাড়িতে যেতেন, তো প্রায়শই নির্জন জায়গায় যখন চলে আসেন হঠাৎ দেখতেন যে ওই যে লোকটি কাটা পড়েছিল উনি দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে ওই রসুকে ডাকছে। তো উনি তো প্রথম দিকে প্রচন্ড ভয় পেতেন, তাড়াতাড়ি করে বাসায় গিয়ে মানে ফিট হয়ে যেতেন। তো এইরকম ঘটনা রাসেল ভাই যখন সবসময় ঘটতে থাকলো তখন উনি প্রথম দিকে বাসায় বলতেন, সবাই বলতেন যে এটা মনের ভুল, কিন্তু যখন এটা সবসময় ঘটতে থাকলো
তখন বাসার লোকজন এবং উনি আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছিলেন, কারণ তো কুলি ছিলেন, ওনার শরীরের শক্তি সামর্থ্য প্রয়োজন মালামাল টানার জন্য, কিন্তু আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছে, উনি মালও টানতে পারছিলেন না দুর্বলতার কারণে। তখন উনি বিভিন্ন হুজুরের কাছে যান, ঝাড়ফুঁক করেন, তাবিজ নেন, দেখা যায় কিছুদিনের জন্য বন্ধ থাকে সেটা, কিন্তু আবার উনি দেখেন, বলে আবার আমি দেখছি, আমাকে ডাকে, আমাকে কি জন্য বলতে চায়, এরকম বলে শুধু। আচ্ছা, এখন রাসেল ভাই মানে ওনার বাড়িতে একটা সমস্যা সৃষ্টি হলো, সেটা হলো রাতের বেলা হঠাৎ উনি দেখতেন, কারণ আমাদের কিন্তু আসলে আমরা মাঝে মাঝে দেয়ালে কিন্তু ঘরের মধ্যে রাতের বেলা টিকটিকি দেখি, ঘরের মধ্যে টিকটিকি ঘুরে বেড়ায়। তো উনি দেখেন যে অত্যন্ত বড় আকৃতির কিছু টিকটিকি ওনার ঘরের মধ্যে ঘুরে বেড়ায় মাঝে মাঝে, এবং অস্বাভাবিক রকমের বড়, ওটাকে টিকটিকি বলা যায় না, বড় মানে বৈশাখের আকৃতির এরকম আর কি। তো ওনারা এটা দেখে খুব ভয় পেতেন, ওনার স্ত্রীও এটা দেখতেন, ভয় পেতেন, কিন্তু লোকজন যখন আসতো চিৎকার শুনে দেখে যে কিছুই নেই। তো এমনও হয়েছে রাসেল ভাই, উনি ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখে ওনার বুকের উপরে ওই বড় আকারের টিকটিকিটা বসে আছে। এইরকম বিষয় যখন ঘটতে থাকলো, তারপর রাসেল ভাই কি হলো, মানে অনেক বড় আকৃতির ইঁদুর, যেটা সাধারণত অত বড় আকৃতির ইঁদুর হয় না কখনো, এটা ওনার ঘরের বিরুদ্ধে ঘোরাফেরা করত। এরকম ওনারা দেখি প্রায়শই এই বিষয়গুলো দেখে ওনারা ভয় পেতেন। একবার ওনার স্ত্রী তো এই বিষয়টা ভয় পেয়ে, মানে এত ভয় পেয়েছিলেন বিষয়টা দেখে, বিশেষ করে ইঁদুর দেখে, যে উনি কিন্তু অনেকদিন কথাই বলতে পারেননি, মানে ওনার জবান বন্ধ হয়েছে, অনেক ঝাড়ফুঁক করে সেটা করা হয়েছে। কিন্তু আসলে ভাই যতই ঝাড়ফুঁক করা হোক না কেন, ওই রসু মিয়ার এই লোকটাকে দেখতেন, এই লোকটাকে উনি দেখতেই থাকেন, এবং উনি খালি বলতে থাকেন তাকে যেন কি যেন বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারে না। রাসেল ভাই এরকম কিন্তু যখন উনি অভ্যস্ত হয়ে গেলেন, তখন আর কিন্তু একটা সময় উনি ভয় পেতেন না, উনি আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হয়ে যান। তারপরে উনি একদিন চিন্তা করলেন যে এই লোকটার কাছ থেকে আমি একটা ছবি পেয়েছিলাম, তো আমার মনে হয় যে এই ছবিটার একটা রহস্য উনি বলতে চাচ্ছে, তার কাছে মনে হয়। তো তখন ওই ছবিটা উনি নিয়ে করেন, এবং যতদূর মানে উনি স্মরণ করার চেষ্টা করেন যে এই লোকটি কোথা থেকে এসেছিল, উনি যতদূর ইশারা করেছিলেন ওনার মনে পড়ে যে কুষ্টিয়ার ওই পাশে। তো উনি চিন্তা করেন ট্রেনটা যেহেতু চুয়াডাঙ্গা থেকে আসে, হয়তো উনি চুয়াডাঙ্গা থেকে আসতে পারেন, এরকম উনি চিন্তা করেন। রাসেল ভাই উনি সেই মানে চুয়াডাঙ্গাতে চলে যান। চুয়াডাঙ্গাতে চলে যে ওই ছবি প্রায় 20 বছর পরে, রাসেল ভাই 20 বছর না, 19 বছর পর, 1997 সালে উনি চুয়াডাঙ্গাতে যান। চুয়াডাঙ্গাতে যাওয়ার পরে চুয়াডাঙ্গা সদরের নেমে যখন অনেক প্রবীণ কোন লোককে উনি দেখাতেন, সাথে সাথেই লোক চিনে ফেলেছে, মানে বেশ কয়েকজন চিনে ফেলেছে যে এটা কার ছবি। তখন বলে যে এই লোকটা তো আমরা চিনি, কিন্তু অনেকদিন আগে মানে বাড়ি থেকে রাগ করে চলে গেছিল, কিন্তু পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি, এই ছবি আপনি কোথায় পেলেন? তখন এটা বলে, তখন তার ফ্যামিলির সাথে যে দেখা করে, দেখে যে হ্যাঁ ওনার স্ত্রী আছে, ওনার সন্তানও আছে, অনেক বড় হয়ে গেছে সন্তান। তো তাদের কাছে বিষয়টা বলে যে তাদের বাবার এই সাথে এই ঘটনা ঘটছিল, একটা অ্যাক্সিডেন্টে, যদি রাগ করে এসেছিল পরে হয়তো চলে যাবে পরে ট্রেনে, কিন্তু সেটা যেতে পারেনি, একটা দুর্ঘটনা ঘটে গেছিল রাসেল ভাই। তো রাসেল ভাই ঘটনাটা এখানে সমাপ্ত হয়ে যেতে পারত, কিন্তু যখন ওনার ফ্যামিলির কাছে উনি যেটা বলেন, তখন কিন্তু রাসেল ভাই এই যে দীর্ঘ প্রায় 19 বছর ধরে উনি যে এই যে লোকটাকে দেখতো, এই দেখতে যে লোকটা কিছু বলতে চাচ্ছে, তখন এরপরে উনি আবারও তাকে দেখা শুরু করে এবং দেখে যে না, লোকটা কিছু বলতে চাচ্ছে না, লোকটা এখন শুধু দেখে ওনাকে দিকে তাকে খালি হাসে, ওই মৃত লোক তাকে দেখে হাসে, কিছু বলতে চায় না। তখন উনি বিভিন্ন লোকের কাছে শেয়ার করতেন যে ওই লোকটাকে দেখি, এখনো আমি দেখি, কিন্তু লোকটা এখন কিছু বলে না, বলতে চায় না, খালি আমাকে দেখে হাসে, কিছুই বলতে চায় না। এটাই ওনার অভিব্যক্তি, ওই মৃত ব্যক্তির অভিব্যক্তি। তো 1998 সালে যখন ওই যে বড় একটা বন্যা হইলো, তখন ওই গলন্দর ওখানে তো পানিতে হয়ে গেছিল, তখন ওই রসু সাহেব যিনি, ওনার আবার ওই বন্যার কারণে অনেক রোগের প্রকোপ ছড়িয়ে পড়ে, ওনার ডায়রিয়াতে আক্রান্ত হন, 98 সালে ডায়রিয়াতে মারা যান। তো রাসেল ভাই ওনার সাথে এই যে প্রায় 20 বছর ধরে যে মৃত ব্যক্তিকে উনি দেখতেন, এটা আসলে কেন দেখতেন, অনেক তাবিজ কবজ করে এটাকে করেন, তারপরে যে বড় বড় টিকটিকি, তারপরে বড় ইঁদুর ঘরের মধ্যে, তো এই বিষয়গুলো কিন্তু আজও রহস্য রয়ে গেছে। তো ওনার মৃত্যুর পরে ওনার ফ্যামিলির সাথে আর এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো এটাই ছিল। এখন যে ঘটনাটি পড়ছি সেই ঘটনাটি এরকম। নমস্কার রাসেল ভাই। নমস্কার। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আশা করি ভালোই আছেন। আমি নীল বড়ুয়া ছদ্মনাম।
আমার বাড়ি চট্টগ্রামে। আমি চাই না পরিচয়টা দিতে। আমার একটি ঘটনা আগেও আপনি পড়েছিলেন। ঢাকায় একটি প্রাইভেট চাকরি করি, তাই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারবো না, তার জন্য দুঃখিত। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। ধন্যবাদ রাসেল ভাই, একটি ভিন্ন রকমের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাতেই হয় সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। আমি যখন ঘটনাটি লিখতে বসেছি তখন চিন্তা করছি লিখব নাকি লিখব না, আমার ঘটনাটি শেয়ার করা হবে কিনা। কারণ এর আগে 2টা ঘটনা পাঠিয়েছিলাম, আপনি শেয়ার করেন নাই, হয়তোবা আপনার পছন্দ হয় নাই, সঠিক জানি না। এখানে একটু বলে রাখতে চাই, দেখেন ওনার একটা ঘটনা প্রচারিত হয়েছিল, পরপর 2টি ঘটনা আবার প্রচারিত হয়নি, উনি আবার লিখেছেন আর একটা ঘটনা যেটা সিলেক্টেড হয়েছে এবং আপনারা সবাই শুনছেন সেটা। যাই হোক, উনি লিখছেন, তারপরও লিখতে বসছি, সত্য ঘটনা লিখছি, তাই জোরটা একটু বেশি। বিশ্বাস করা না করা যার যার ব্যাপার। এবার আসি ঘটনায়। ঘটনাটি আমার বড় বোনের সাথে ঘটে। 2005 সালে শেষের দিকের ঘটনা। আমার বড় বোনের একমাত্র মেয়েকে নিয়ে আমার দুলাভাই ঢাকার বসুন্ধরার কালাচাঁদপুর একটা টিন শেডের একটা দোতলা বাড়ির নিচতলায় ওঠে। এলাকাটি তখন তেমন একটা পরিবর্তন হয়নি। কয়েকটা বড় বড় ফ্ল্যাট ছিল, চারিদিকে নির্জন পরিবেশ। আমার দুলাভাই গুলশান 2 একটা বিদেশি কোম্পানিতে চাকরি করত। বাসা ওইখান থেকে বেশি সময় লাগে না, রিক্সা দিয়ে গেলে 20 মিনিটের মতো সময় লাগে, তাই বাসাটা বেছে নিতে হলো। তাছাড়া আমার দুলাভাই একটু নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন। বাসায় ওঠার 5-6 মাস সব ঠিকঠাক ছিল। বছর খানেক পার হয়ে গেছে। আমার ভাগ্নিকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে জানুয়ারি মাস, তাই স্কুলের ক্লাস কম। আমার বোন ভাগ্নিকে নিয়ে বাসায় থাকত। দুলাভাই কখনো ইভিনিং, কখনো পার্টি থাকলে নাইট ডিউটি করত। ক্লাব, রেস্টুরেন্টে চাকরি। ওই বাসায় ওঠার পর থেকে আমার বড় বোনের কিছু শারীরিক সমস্যা দেখা যায়। তিনি তেমন একটা গুরুত্ব দেননি। যেমন ঠিকমতো খেতে পারতেন না, দুঃস্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভেঙে যেত, আর ঘুম কম হতো না, দিন দিন শুকিয়ে যেতেন। ঘুম কম হতো, দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, সব সময় অসুস্থ থাকতেন, ইত্যাদি ইত্যাদি। আমার দুলাভাই একজন ডাক্তার দেখান। ডাক্তার কিছু টেস্ট ও ওষুধ দেন। এভাবে অনেক দিন কেটে গেল, তেমন একটা উন্নতি হয় না। আমার ভাগ্নির স্কুল সকালবেলায় শেষ হয়ে যায়। রান্না শেষ করে মেয়েকে স্কুল থেকে আনার পর বাকিটা সময় বাসায় কখনো শুয়ে, কখনো বা টিভি দেখে কাটে। একদিন দুপুরবেলা আমার ভাগ্নি ঘুমোচ্ছেন, আর আমার পাশে আমার বড় বোন, তার পাশে আমার বড় বোন শুয়ে আছে। বাইরে থেকে কেউ যেন দরজায় টোকা দিল। আমার বোন দরজা খুলে দেখল একজন বয়স্ক বৌদ্ধ ভিক্ষু দাঁড়িয়ে আছে। ওনার সমস্ত শরীরে ছোট ছোট ফোস্কার মতো। আমার বোন তাকে বন্দনা জ্ঞাপন করে ভিতরে নিয়ে বসতে বললেন। যেহেতু 12টার পর বৌদ্ধ ভিক্ষুর ভারী কোনো খাবারের নিয়ম নেই, তাই আমার বোন জিজ্ঞাসা করলেন, চা খাবেন? উত্তরে তিনি বললেন, খাবো। আমার বোন চা বানিয়ে নিয়ে আসলেন। ওনার চা খাওয়াটা ছিল অদ্ভুত। সাধারণত আমরা চা খাই, চায়ের যে পেয়ালা সেটা হাতে নিয়ে, এবং অন্য হাতে, একটা হাতে পিরিচ থাকে আর একটা হাতে পেয়ালা থাকে, এবং আমরা চা চুমুক দিয়ে খাই। কিন্তু উনি কাপটি না ধরে এক চুমুকে, পিরিচ সহই কাপটি না ধরে এক চুমুকে পুরো চাটা শেষ করলেন। মনে হচ্ছে শরবত খেয়েছেন। আমার বোন ব্যাপারটা গুরুত্ব দিলেন না। তখন ওই বৌদ্ধ ভিক্ষুটি বলল, দোষ। একবার বললেন, তারপর চুপ করে রইলেন। আমার বোন জিজ্ঞেস করলেন, এখন কি করব? ব্যাগ থেকে 3টে ডিম বের করে নিয়ে বললেন, 3 দিনে 3টা ভাতের সাথে সেদ্ধ করে খাবি। তারপর তিনি বের হয়ে হাঁটা দিলেন। আমার বোন ডিম 3টা রেখে বের হলেন। জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধান। কোথায় চলে গেলেন? বাসা থেকে রাস্তার দূরত্ব 30-40 হাত হবে। এভাবে আরো বেশ কয়েক মাস কেটে গেল। অনেক দিন দুপুরবেলা 12টা থেকে 12:30টার মতো হবে। আমার বোন মেয়ের পাশে শুয়ে আছেন। এক লোক জানালা দিয়ে এক দৃষ্টিতে আমার বোনের দিকে তাকিয়ে রয়েছে। আমার বোন দরজা খুলে দেখলেন ফকিরের মতো গায়ে ময়লা কাপড় চোপড় পরা। আমার বোনকে বললেন, 10 টাকা দে। আমার বোন বললেন, দাঁড়ান, দিচ্ছি বলে রুম থেকে 10 টাকা এনে দিলেন। ওই ফকির বললেন,
একটা জিনিস দিবি? আমার বোন বললেন, কি? একটা গেঞ্জি ও একটা লুঙ্গি দিবি? আমার বোন বললেন, ঠিক আছে, ওর বাবা আসুক, আমি ব্যবস্থা করে রাখবো। ভিক্ষুটি বললেন, আমি আবার আসবো, এই বলে চলে গেলেন। রাতে দুলাভাই আসলে আমার বোন বললেন, দুলাভাই বললেন, ঠিক আছে, কালকে আসার সময় নিয়ে আসবো। পরের দিন দুলাভাইটি শার্ট আর লুঙ্গি নিয়ে বোনকে দিলেন। এভাবে কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন ওই একই সময়, দুপুর টাইমে দরজায় টোকা দিলেন। আমার বোন দরজা খুলে দেখলেন ওই ভিক্ষুটি, তখন তার হাতে কাপড় দিয়ে দিলেন তিনি। ফকিরটি বললেন, এখানে থাকিস না, এই বাসা থেকে চলে যা। আমার বোন জিজ্ঞেস করলেন, কেন? কিন্তু কোনো উত্তর না দিয়ে তিনি চলে গেলেন। আমার বোন কোনো কিছু বুঝতে পারেন নাই তা, এবং কারোর সাথে কোনো কিছু শেয়ারও করেন নাই। এভাবে আরো অনেক দিন চলে গেল। একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন একটা সুন্দর ফুলের বাগান, চারিদিকে ফুল আর ফুল। এত সুন্দর সুন্দর ফুল জীবনে কখনো তিনি দেখেননি। বিশাল এই ফুলের লাল আঁচল, সাদা শাড়ি, কপালে লাল রঙের টিপ পরা খুব সুন্দর একটা মেয়ে বসে আছে। আমার বোন জিজ্ঞেস করলেন, আপনি কে? এই মেয়েটি বললেন, আমি এই বাগান পাহারা দেই, অনেক বছর পাহারা দিচ্ছি, আর ভালো লাগছে না, তোর সাথে আমাকে নিয়ে যাবি? আমার বোন বলল, হ্যাঁ নিয়ে যাব, কিন্তু আপনি আমার সাথে যাবেন কেন? মেয়েটি বললেন, তোকে আমার ভালো লেগেছে তাই। তারপর আমার বোনের হাত ধরে দুজনে হাঁটছেন, বিভিন্ন কথা বলছেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাসার সামনে রাস্তায় আসার পর হাতটি ছেড়ে দিয়ে বললেন, আমি যাব না। আমার বোন জিজ্ঞেস করলেন, কেন? মেয়েটি বললেন, ওই বাড়িটা ভালো না, তুই চলে আয়। আমার বোন বললেন, আমার স্বামী, মেয়ে সব ওখানে আছে, আমাকে যেতে হবে। আবারও ওই মেয়েটি বলল, তুই ওই বাড়িতে আসিস না, যাস না ওই বাড়িতে। হঠাৎ আমার বোনের ঘুম ভেঙে গেল, সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। তখন ঘড়িতে আনুমানিক রাত 3টা। পরের দিন আমার বোনের সাথে ঘটে যাওয়া সবকিছু আমার মায়ের সাথে শেয়ার করলেন। আমার মা বললেন, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এই কথাগুলো বলার কিছুদিন পর আমার বোন অসুস্থ হয়ে পড়লেন। এতটা অসুস্থ হলেন যে মেডিকেলে নিয়ে যেতে হলো। মা নিজেই ভর্তি করিয়ে দেন। এদিকে আমার মা আমাদের গ্রামের এক তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক রুমে প্রবেশ করার সাথে সাথে বললেন, তোর মেয়ের অবস্থা তো ভালো না, সে তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে তো বাঁচানো মুশকিল। কথাগুলো শোনার পর শুধু দেখলাম আমার মায়ের চোখ দিয়ে পানি ঝরছে। তখন মা সমস্যাটার সমাধান দিতে তাকে অনুরোধ করলে তিনি বললেন, অনেক দেরি করে ফেললি, তারপর আমি দেখছি। কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে। একটা তাবিজ দিয়ে গলায় পরার জন্য দিলেন এবং একটু পানি পড়া দিলেন, আর বললেন সপ্তাহখানেক সময় লাগবে। এদিকে আমার বোনের অবস্থা আরো অবনতি হতে লাগলো। হসপিটালে চেঞ্জ করে আরেকটা বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমার মা আমার বড় ভাইকে নিয়ে ঢাকায় আসলেন। হসপিটালের কিছু নিয়ম কানুনের কারণে তাবিজটি শুধুমাত্র রাতের বেলায় আমার বোনকে পড়ানোর জন্য অনুমতি মিলল। সপ্তাহখানেক পর অবস্থার একটু উন্নতি হয়। আমার বোন অল্প অল্প করে খাওয়া দাওয়া শুরু করল। প্রায় 20-25 দিন পর আমার বোন সুস্থ হলে তাকে গ্রামে নিয়ে আসা হয়। পরে অবশ্য আবারও ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে দেখানোর জন্য। পরে তান্ত্রিকের কাছে রহস্য জানতে চাইলে তিনি বললেন, অনেক দিন আগে ওই বাড়িতে মানুষ খুন করত, খুন করে বস্তার মধ্যে রেখে দিয়ে পরে ফেলে দেওয়া হতো। যে মানুষগুলো খুন করেছে তাদের আত্মাগুলো ওই বাড়িতে ঘোরাফেরা করে, আর ওরা মানুষের ক্ষতি করতে চায়। তোমাদের আগে আরো অনেকেও বাসায় ছিল, তাদেরও কেউ কেউ মারা গেছে, কেউ এখনো কষ্ট পাচ্ছে। তোমার ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো। বৌদ্ধ ভিক্ষু ও ফকিরের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, ওরা সাধারণ মানুষ ছিল না। এখন আমার বোন পরিবার নিয়ে গ্রামে থাকে। এই ছিল ঘটনা। হ্যালো লিসনার্স, আমি হাসিব মিরপুর থেকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো রাসেল ভাই, সেটা একটি পেয়ারাইশ লাশকে কেন্দ্র করে ঘটনাটি। তো আচ্ছা, আমাদের দেশে মানে যে সকল লাশগুলো পাওয়া যায়, যেগুলোর কোনো নাম ঠিকানা বা পরিচয় থাকে না, তো সেগুলো আমাদের দেশে কিছু সংস্থা আছে যে লাশগুলাকে নিজ দায়িত্বে তারা দাফন করে দেয়। তো সঙ্গত কারণে আমি সেই সংস্থাগুলোর নাম উল্লেখ করতেছি না। তো ঘটনাটি ঘটে একটা পেয়ারাইশ লাশকে কেন্দ্র করে। তো সেই লাশটি 2 দিন পুরনো লাশ ছিল। তো যখন লাশটি কালেক্ট করা হয়, কালেক্ট করার পর নর্মালি যে পেয়ারাইশ লাশগুলোকে পোস্টমর্টম যে ফর্মালিটিস গুলো থাকে সেগুলো পূরণ করে দাফনের উদ্দেশ্যে আর কি পাঠানো হবে। তো যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার
তো সেই লাশটিকে ক্যারি করবে। তো লাশটিকে সব ফর্মালিটিস পূরণ করে লাশটিকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হলো নির্দিষ্ট স্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়ার জন্য। তো অ্যাম্বুলেন্সের ড্রাইভার লাশ নিয়ে রওনা দিলেন। তো পথিমধ্যে রওনা দেওয়ার পথে তার কিছু দূর মোটামুটি যাওয়ার পর তিনি পিছন থেকে যেটুকু বুঝতে পারলেন যে তার গাড়ির ভিতরে যে লাশটি আছে সেখান থেকে একটা গোঙানোর শব্দ, যেটা গলাতে প্রেসার দিয়ে যদি কান্নাকাটি করে কেউ সে ধরনের একটা গোঙানোর শব্দ আসে। তো সে একটা গোঙানোর শব্দ পাচ্ছেন। তো সেই শব্দটা সে একটু স্পষ্ট শোনার জন্য গাড়িটা থামালেন। তো থামানোর পর চিন্তা করলেন যে না, এবার শব্দ হচ্ছে না। তো তিনি আবার গাড়ি চালাতে শুরু করেন। তো তার সাথে আবার একটা অ্যাসিস্ট্যান্টও ছিল। তো কিছু দূর যাওয়ার পর সে অনুভব করতে পারতেছে যে সে যখন ড্রাইভ করতেছে তার কাছাকাছি সিটের পেছনে কেউ একজন আছে যার নিঃশ্বাসটা সে অনুভব করতে পারতেছে। তো এর মতো এক পর্যায়ে সে তার ফ্রন্টে যে লুকিং গ্লাসটা ছিল সেটার দিকে তাকায়। তাকানোর পর দেখতে পারে সেই লাশটি বসে বসে কাঁদতেছে। তো সেই অবস্থাটা দেখার পর রাসেল ভাই সে এক প্রকার নিজেও বুঝতে পারে না কি করবে। তো এক পর্যায়ে সে গাড়িটা আবার থামায়। পাশের যে অ্যাসিস্ট্যান্ট ছিল তাকে আর বলার সাহস পাচ্ছে না, কারণ সে যদি ভয় পেয়ে যায়, কারণ সে তার থেকে অনেক ছোট। তো তিনি গাড়িটি থামায় ছেলেটাকে বলে যা সিগারেট নিয়ে আয়। তো ছেলেটা সিগারেট আনতে যায়। তো উনি গাড়ি থেকে একটু নেমে অ্যাম্বুলেন্সের দরজাটা একটু খুলে চেক করে যে আসলে কি যা দেখছে তা কতটুকু সত্যি। তো খুলে দেখার পর দেখে লাশটি যেভাবে ছিল সেভাবেই আছে। তো তিনি সাহস করে আবার চালাতে শুরু করে, কোনো দিকে ধ্যান না দিয়ে, কারণ এরকম হইতেই পারে চিন্তা করে সে আবার গাড়ি চালাতে শুরু করে। তো এবার কিছু দূর যাওয়ার পরে তার নিজের কাছে শরীর ভারবার মনে হচ্ছে এবং সে আবার সেই গোঙানোর শব্দটা, সেই কান্নার আওয়াজটা খুব স্পষ্ট শুনতে পাচ্ছে। নীরব রাস্তা, তিনি চলার মধ্যে গাড়ি যেহেতু গাড়ির সব গ্লাস লাগানো, স্পষ্ট শব্দটা শুনতে পাচ্ছে। শোনার পর সে আবারও একটু সাহস করে লুকিং গ্লাসে তাকায় দেখে সেই একই ঘটনা। লাশটি হাঁটু গেড়ে বসে সেই লুকিং গ্লাসের দিকে তাকে কাঁদতেছে। তো রাসেল ভাই এখানে বলে রাখা ভালো, লাশটি এক প্রকার একটু বিভৎসই ছিল। লাশটি প্রায় শিরোচ্ছেদ করা ছিল, লাশের মাথাটা আলাদা ছিল। তো পোস্টমর্টমে রাসেল ভাই এর মাথাটা সেলাই করে জীবনে যেভাবে দেওয়ার দরকার সে হয়ে দিয়েছে। তো সে এরকম ভাবে যখন আবারও দেখে, তো এক পর্যায়ে রাসেল ভাই লুকিং গ্লাসে তাকানোর পর এরকম বিভৎস ছবি দেখার পর নিশ্চয়ই তার ড্রাইভিং করার মতো খিসিয়াটা থাকে না। তো সে আবার একটা ব্রেক নেয়, এবার চিন্তা করে কি করবে। তো পাশের যে স্ট্যান্ড ছিল তাকে নিয়ে একটু চায়ের দোকানে বসে গাড়িটা রেখে একটু দূরে চাটা খেয়ে চিন্তা করে না পৌঁছাতে হবে, যেহেতু তার এটা ডিউটি, কিছু করার নেই। তো সে একটু দোয়া কালাম পরে একটু সাহস নেই, সে কি করে ওই ফ্রন্টের যে লুকিং গ্লাস সেটা একটা কাপড় দিয়ে বেঁধে রাখে যাতে লুকিং গ্লাসে আর কিছু না দেখতে পারে। তো এইভাবে সে আবার রওনা দেয়। তো রওনা দিয়ে সে যে জায়গায় দাফন করা হয় সেই জায়গায় পৌঁছায়। তো দাফন করানোর জায়গায় যিনি থাকেন আর কি, রমেশ মিয়া, উনি ওই লাশগুলাকে নিজ দায়িত্বে রিসিভ করে নিজ দায়িত্বেই জানাজা করে তারপর দাফন কাফন সম্পন্ন করেন। তো ওই লাশটার অবস্থা রাসেল ভাই আমি আগেই বলেছিলাম যে খুব বিভৎস অবস্থা। এটা একদম প্যাকিং করা, কোনোভাবে এটাকে গোসল দেওয়ানো সম্ভব না। তো রমেশ মিয়া ওদিন আসলে নিজের ভুলবশতই বা যে কোনো কারণে লাশটা আর জানাজা দেওয়া হয়নি। তো লাশটাকে তিনি কোনোভাবে যেভাবে দরকার কয়েকজন, ওনার 2 জন অ্যাসিস্ট্যান্ট থাকে কবর করার জন্য, তো খুঁড়ে লাশটাকে দাফন করেন। তো লাশটাকে দাফন করে সেদিন রাতে তিনি ঘুমান। তার ঘরটা ছিল রাসেল ভাই কবরস্থানের ভিতরেই, কবরস্থানের বাউন্ডারির ভিতরে তার ঘরটা, ছোট্ট একটা ঘর, সেখানে তিনি থাকতেন আর কবরস্থান দেখাশোনা করতেন। তো লাশটা দাফন করা সম্পূর্ণ হওয়ার পর সেদিন রাতে তিনি সবসময় মতো ঘুমাতে যান। তো ঘুমাতে যাওয়ার পরে ফজরের নামাজ পড়তে তিনি যখন উঠেন দেখেন সেই নতুন কবরটা যেটা আজকে দাফন করছে সেই কবর থেকে মাটিটা খোঁড়া এবং লাশের যে হাতটা ছিল সেই হাতটা বের করা, একদম স্ট্রেটলি সোজা করে বের করা। তো এই জিনিসটা তিনি দেখে ফার্স্ট টাইম চিন্তা করেন যে না, হয়তো বা কুকুর বা শিয়াল থাকে যে মাটি খুঁড়ে ফেলে, কিন্তু কবরস্থানটা পুরো বাউন্ডারি করা। তারপর তিনি যখন সামনে যায় তো রাসেল ভাই লাশ যদি হাত উঠে আসে, লাশ কিন্তু আমরা জানি দাফন করলে চটা দেয়, তারপর বাঁশ দিয়ে বিভিন্নভাবে দাফন করে রাখা হয় যাতে ইয়ে করা না হয়। তো লাশটা একদম স্ট্রেটলি হাতটা এইভাবে বের করা, মনে হচ্ছে যে কবরের সাথেই তার বডিটা লাগানো, এরকম অবস্থায়। তো ওই অবস্থায় সে দেখার পরে সে মোটামুটি মাটি দিয়ে ওটাকে আবার কাভার করে ওইভাবেই রেখে আবার চলে যান ফজর নামাজ টামাজ পড়ে। তো পরের দিন রাতের বেলা যে হয় যে তিনি সেম জিনিসটাই এবার আবার দেখেন। এবার দেখার পর তিনি চিন্তা করেন যে এটা তো স্বাভাবিক কিছু না, কারণ এভাবে কিভাবে হয়। তো তিনি এই ভয়ে তো এবার হুজুরকে ডাক দেন, তাদের যে মসজিদের যে ইমাম হুজুর ছিল।
তখন তিনি ডাক্তার দিয়ে তাদেরকে নিয়ে আবার বলে যে না ঠিক আছে, সে হয়তো ভুল হয়েছে, শিয়াল কুকুর তো উঠায় ফেলতে পারে লাশটা। তো লাশটাকে আবার ঠিকভাবে দাফন করা হলো। তার সেদিন রাতে রাসেল ভাই সেই রমেশ মিয়া স্বপ্নে দেখেন যে সেই লাশটা বলতেছে তাকে স্বপ্নের মধ্যে যে আমি মুসলমানের বাচ্চা হওয়া সত্ত্বেও আমাকে জানাজা ছাড়াই দাফন করলি, এত সব লাশ দাফন করলি, সব লাশের জানাজা হয়েছে, আমি কি জানাজা পাবো না? ঠিক এই স্বপ্নে তার ঘুমটা ভেঙে যায় এবং সে ঘুম থেকে সে উঠে দেখে যে রাসেল ভাই সেই তারপরে জানাজা সম্পন্ন করে দাফন করা হয়। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আসলে এখন যে ঘটনাটি শেয়ার করবো সেটা আমার রাজবাড়ী জেলারই ঘটনা। এটা রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘটনা। তো ওই রাজবাড়ির বালিয়াকান্দি এবং পাংশা সেটা অনেক স্বাধীনতার অনেক আগে থেকেই, মানে স্টিল নাও এখনো ওখানে পানের মানে ব্যবসাটা খুব ভালো। আমরা স্থানীয়ভাবে পান যেখানে চাষ হয় এটাকে আমরা মানে পানের বরজ বলি আর কি। এখন অন্য এলাকায় হয়তো অন্য শব্দ ব্যবহার করতে পারেন, আমাদের এলাকাটাকে পানের বরজ বলে। বিশেষ করে বালিয়াকান্দি এবং পাংশাতে অনেক আগে থেকে অনেক পানের চাষ হতো। এখন যদিও সেটা অনেক কমে এসেছে আর কি। তারপরেও মানে মুষ্টিমেয় কিছু অনেক লোক মানে মোটামুটি কিছু লোক এটা চাষ এখন করেন। তো আমার ঘটনাটা 1968 সালের ঘটনা, ওই পানের বরজ কেন্দ্রিক একটা। আচ্ছা। তো আসলে পানের বরজে ওই রাত জেগে আবার পাহারা দিতে হয়। কারণ হলো ওই যে অনেক সময় শেয়াল বা অন্য কিছু ঢুকে ওটা বেশ মানে ঝামেলা করে। কারণ পানের বরজের চতুর্দিক থেকে মানে পাটখড়ি দিয়ে বেড়া দেয়া থাকে, উপরে নিচে সব দিক থেকেই। সূর্যের প্রখর রোদ যেন ভিতরে পড়তে না পারে, যেন উপরে ছাদের মতো দেয়া থাকে। তো যাতে ভিতরে কেউ সহজে ঢুকতেও পারে না। কিন্তু অনেক সময় এই শেয়াল বা অন্য কিছু ঢুকে ওখানে বেশ ক্ষতি সাধন করে, এই জন্য পাহারা বসাতে হয় ওখানে স্বাভাবিকভাবেই। তো রাসেল ভাই মানে ওখানে হঠাৎ তারা লক্ষ্য করলো যে বেশ কিছুদিন যাবত কিছু কিছু পানের বরজে মানে কিছু একটা ঢোকার পরে ওই পান গাছগুলো তছনছ করে ফেলে। আচ্ছা। কিন্তু পায়ের যে ছাপটা পাওয়া যায় এটা কোনো শেয়াল বা অন্য কিছুর পায়ের ছাপ না, এটা মানে মানুষের মতোই কোন একটা পায়ের ছাপ, লম্বা লম্বা পায়ের ছাপ। আচ্ছা। তখন ওনারা কিছুতেই বুঝতে পারেন না কে এর ভিতর দিয়ে ঢোকে, কিভাবে বের হয়। তারা তো পাহারায় থাকে, কে আসে এখানে, তারা কিছুতেই এটা ধরতে পারেন না। এভাবে প্রতি রাত্রে তারা তাদের যার যার পানের বরজ আছে সেখানে পাহারা বসাতে থাকে। কিন্তু রাসেল ভাই প্রত্যেক রাত্রেই কোনো না কোনো পানের বরজে এই ঘটনাগুলো ঘটতে থাকে। তারা কিছুতেই এটা ধরতে পারে না যে কে এই ঘটনাটা ঘটে, কিন্তু একই রকম পায়ের ছাপটা পাওয়া যায়। মানে কেউ হেঁটেছে এখানে, এরকম একটা এই পায়ের ছাপটা পাওয়া যায়। তো যখন রাসেল ভাই তারা কিছুতেই মানে শনাক্ত করতে পারছিল না, তখন চিন্তা করলো যে যেভাবেই হোক আমাদেরকে এটা ধরতেই হবে, এটা আমাদের ব্যবসা। ওখান থেকে রাসেল ভাই কিন্তু অনেক আগে থেকেই বালিয়াকান্দি এবং পাংশার পানগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেত। তো তখন ওনারা মানে বেশ গ্রামের লোকজন একত্রিত হয়ে তারা মানে একটা কমিটি করে তারা এক একটা পানের বরজে একাধিক লোক যাতে পাহারা চতুর্দিকে পাহারা থাকতে পারে, এই জন্য তারা এরকম একটাই করে। তো রাসেল ভাই তো এক রাত্রে মানে একজন ওখানে কয়েকজন পাহারা ছিল, ঠিক তাদের বর্ণনা অনুযায়ী ঠিক ভোর যখন হবে ঠিক এমন সময় পানের বরজের ভিতরে কিছু খচখচ শব্দ তারা শুনতে পায়। তো শব্দ যখন শুনতে পারে রাসেল ভাই তখন ওনারা দ্রুত যখন ওখানে গেছে, তখন রাসেল ভাই ওই যে কিছু টর্চ লাইট ছিল আর কি, মানে এটা কি টর্চ লাইট, হ্যাচাক বাতি বা এই টাইপের কিছু একটা বলে আর কি, অনেক আগে যেটা পাওয়া যেত আর কি। তো ওই টাইপের মানে কিছু মানে আলো নিয়ে ওনার সাথে সাথে ওখানে ঢোকে। তবে রাসেল ভাই ওখানে ঢোকার পরে মানে যে ব্যক্তি প্রথমে ঢোকে তো ওই ব্যক্তির সাথে মুখোমুখি ওই জিনিসটা দেখা হয়, এবং তার বর্ণনা অনুযায়ী যে যখনই উনি ওখানে ঢুকেছে ভিতরে তখন দেখে তার সমানই লম্বা, তার দিকে ঘুরে তাকিয়েছে জিনিসটা, এবং দেখে রাসেল ভাই যে জিনিসটা ঘুরে তাকিয়েছে মানে যে ব্যক্তি ঢুকেছে তার মতোই হুবহু চেহারা, এবং ওই জিনিসটার পার্থক্য হলো ওই জিনিসটার কান দুটো অনেক বড় এবং মাথার উপর দুটো শিং রয়েছে এবং চোখ দুটো ভয়ঙ্কর রকমের লাল। তো এই জিনিসটা দেখে উনি সেন্সলেস হয়ে ওখানে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তখন ভিতর থেকে যখন লোক আসে, মানে যখন চিৎকার শুনে বাইরে আরো যারা কয়েকজন ছিল তার সাথে সাথে ভিতরে আসে, তখন দেখে কেউ নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন রাসেল ভাই তাকে মানে আবার জ্ঞান ফেরানো হয়। তখন বলে যে তুমি কি দেখেছো? বলে আমি এরকম একটা জিনিস দেখেছি। যখন রাসেল ভাই এই জিনিসটা মানে চারদিকে হয়ে যায় যে এরকম এই পানের বরজের মধ্যে এরকম মানে মানে ভৌতিক মানে হয়তো চিন্তা করে যে কোনো জানোয়ার টানোয়ার এরকম কিছু আর কি, তখন রাসেল ভাই মানে লোকজন রাতের বেলা মানে ওই যে মশাল জ্বালিয়ে
হুম হুম। তখন পাহারা দেওয়া শুরু করে। দেখো তারা কখনো দেখে কিনা, এটা পেলেই মনে করেন যে তাকে ধরবে। রাসেল ভাই মানে প্রতি রাত্রেই এর যখন প্রথম একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে তখন দেখা যায় প্রতি রাত্রেই ওইটার সাথে কারো না কারো দেখা হয়। আচ্ছা। এবং যেই দেখা হয় সেই সেন্সলেস হয়ে পড়ে যান এবং দেখা যাচ্ছে যে প্রচন্ড জ্বর, এবং প্রত্যেকেই যার সাথে দেখা হয় প্রত্যেকেই মোটামুটি সপ্তাহ 2-এর মধ্যেই মানে তারা মারা যায়। মানে আসলে এটা ভয়েই মারা যায় বা অন্য কোনো কারণেও হতে পারে। তো আমরা ধারণা মানে তাদের ধারণা অনুযায়ী যে ওইটার কারণে ওইটার প্রভাবেই তারা মারা গেছে, এরকম একটা বিষয়। তখন রাসেল ভাই ওইখানে কি হয়, লোকজন ভয়ে যখন এটা ঘটতে থাকে লোকজন কেউ ভয়ে বলে যে আমরা আর পারের বরজ পাহারা দেব না, কার সামনে পড়বে এই বিপদে হয়ে যাবে। তখন রাসেল ভাই ওখানে ওই সময়ে বেশ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার শরণাপন্ন হয় যে আসলে এটা সমাধান কি, এটা তো আমরা সমাধান করতে পারছি না। তখন উনি বলেন যে আসলে এই যে জিনিসটা যেটা এখানে এসেছে, এটা একজন খুব বুজুর্গ ব্যক্তি এই জিনিসটাকে আটকিয়ে রেখেছিল। তো ওনার মৃত্যুর পর অনেক বছর পর কোনো না কোনো ভাবে সে ওটা থেকে ওই যে জিনিসটার মধ্যে আটকে রেখেছে সেখান থেকে সে বের হয়ে গেছে। এখন এখানে এসে সে এটা ডিস্টার্ব করছে। তখন বলে তার এটা থেকে তো সমাধান আমাদের প্রয়োজন। তখন বলে আসলে এটা সমাধানটা অনেক কঠিন, কারণ সে অনেক পাওয়ারফুল একটা মানে স্পিরিট আর কি, ওকে সহজে মোকাবেলা করা সম্ভব নয়। তারপরেও বলছেন যে আমরা আমি কিছু তদবির দিব, হয়তো এতে ভালো হতে পারে। তো রাসেল ভাই মানে কিছু তদবির দেয়, কিছুদিন ভালো থাকে, আবার এরকম হয়, এরকম কিছু সমস্যা দেখা দেয়। তো এরপরে রাসেল ভাই যে ঘটনাটা ঘটতে থাকে সেটা হলো যে অনেক সময় রাতের বেলা কেউ বাসা থেকে বের হলে আবার এরকম তারা দেখতো উঠানে এরকম দেখা শুরু করলো। তখন মানে এলাকার মধ্যে একটা বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে গেল যে লোকজন এখন রাতের বেলা, কারণ ওই সময় তো আমরা জানি যে গ্রাম অঞ্চলে ওয়াশরুম গুলো সাধারণত বাসা থেকে একটু দূরে থাকে, তখন রাতের বেলা কেউ বাসা থেকে বেরিয়ে হতে চায় না। এরকম একটা ঘটনা রাসেল ভাই ঘটতে থাকে। তারপরে মানে আমি নাম না বলি, এখনো তারা আছেন আর কি, অনেক ওই ফ্যামিলির একজন একটা তদবির করেন, তদবির করার মাধ্যমে ওই পাংশার ওই এলাকায় এরপরে স্টিল নাও ওই স্পিরিটটা আর কখনোই দেখা যায় না রাসেল ভাই। তো আমার এই ঘটনাটা অনেক ছোট ছিল, এটাই ছিল ঘটনা। চলে যাচ্ছে একটা ইমেইলে, যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আরিফ লিখেছেন এই ইমেইলটি গাইবান্ধা থেকে, তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন যেটা আমি উল্লেখ করছি না, এবং তিনি বলছেন যে আমার দ্বারা স্টুডিওতে উপস্থিত হওয়া সম্ভব নয়, আমি একজন ডেভেলপার অ্যান্ড আই নিড টু ওয়ার্ক অল ডে অ্যান্ড টেক আ রেস্ট এট নাইট, সো উনি এই কারণে আসতে পারছেন না। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। এভাবে শুরু করেছেন ইমেলটা। আমার স্টোরিটা একটা ল্যাপটপকে নিয়ে। বছরখানেক আগে আমি অনলাইনের মাধ্যমে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনি। ল্যাপটপটি আমার কাছে বিক্রি করেন একজন মধ্যবয়সী মহিলা। আমি একটা শপিং সেন্টারে ওনার সাথে দেখা করি অ্যান্ড ল্যাপটপটা নিয়ে বাসায় আসি। ল্যাপটপে চার্জ দেওয়া শুরু করি। ওই দিন রাতে ল্যাপটপটি ফার্স্ট চালু করি, সবকিছু ঠিকঠাক দেখে আমি ল্যাপটপটি আমার টেবিলের ওপর রেখে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম ভাঙলে দেখি ল্যাপটপটি বিছানায় আমার ঠিক পাশেই রাখা। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমি ল্যাপটপটা টেবিলে রেখে ঘুমিয়েছিলাম আর আমার রুমের দরজা ছিল বন্ধ। কেউ কোনোভাবেই এটাকে তুলে এনে খাটে রাখতে পারে না। তারপরেও ভাবলাম হয়তো আমি ল্যাপটপটি এনে রেখেছিলাম, ভুলে গেছি। এরপর কয়েকদিন সব স্বাভাবিকই চলছিল, কিন্তু তারপরেই ঘটল আরেকটি অদ্ভুত ঘটনা। আমি রাত 1টার দিকে ল্যাপটপে হেডফোন লাগিয়ে সিনেমা দেখছিলাম। হঠাৎ এই সিনেমার সাউন্ড মিউট হয়ে গেল আর আমার হেডফোনের মধ্যে দিয়ে কেউ একজন আমার নাম আরিফ বলে ডাকল। ভয়েসটা মনে হলো কোনো ছেলের ভয়েস। আমি সঙ্গে সঙ্গে ল্যাপটপটি অফ করে ঘুমানোর চেষ্টা করি। সেদিন আর কিছুই হয়নি। ওই ঘটনার পর আমি ল্যাপটপটা কয়েকদিন ইউজ করিনি। এরপর এক সময় ল্যাপটপটি আবারও ইউজ করা শুরু করি। সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। একদিন রাতে ল্যাপটপটা টেবিলের ওপর রেখে ঘুমিয়েছি। মাঝরাতে হঠাৎ চোখে পড়ল ল্যাপটপের শিল্ড তোলা আর স্ক্রিনে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কিছু না চিন্তা করে দোয়া পড়ে চুপচাপ শুয়েছিলাম।
পরের দিন ভোরবেলা দেখলাম ল্যাপটপের শেল্ফ নামানো। বুঝতে বাকি রইল না, ল্যাপটপটি রেখে অন্য ঘরে গিয়ে ঘুমলাম। পরের দিন ভোর হতেই ল্যাপটপটি সেই মহিলাকে ডেকে ফোন দিলাম, যিনি ল্যাপটপটি সেলার। ওনাকে জিজ্ঞেস করলাম ল্যাপটপটি আসলে কার। উনি জানালেন ল্যাপটপটি ওনার ছেলের ছিল, সে সুইসাইড করেছিল। ল্যাপটপটা অনেকদিন এমনিতেই পড়েছিল, তাই তার ফ্যামিলি মেম্বাররা ল্যাপটপটি বিক্রি করে দেয় যেন কম পয়সায় সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পেয়ে কোনো গরিব ছেলে বা মেয়ে উপকৃত হয়। আমি তাকে ল্যাপটপের অদ্ভুত ঘটনার ব্যাপারে সব জানিয়ে বললাম যে আমি ল্যাপটপটি ফেরত দিতে চাই, আমাকে অর্ধেক টাকা ফেরত দিলেই চলবে। মহিলা ল্যাপটপটি ফেরত নিলেন, কিন্তু অর্ধেক টাকার বদলে তিনি পুরো টাকাই ফেরত দিয়ে দিলেন। বুঝতে পারলাম তারা বেশ ভদ্রলোক। ল্যাপটপটির একটা ছবি আমার কাছে ছিল। মনের ভয়ে সে ছবিটি আমি ডিলিট করে দিই। মহিলার নাম্বারও ফোন থেকে মুছে ফেলি। এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। আমার মনের ভুল অথবা বাস্তব যাই হোক না কেন, তা আমি আজও নিশ্চিত হতে পারিনি। যদি মনে হয় ঘটনাটি উল্লেখ করার মতো, তবে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি নোবেল, আমি মিরপুর থেকে আসছি। জি, আমি আজকে যে ঘটনাটি শেয়ার করবো সেটা হচ্ছে আমার বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে 2008 সালের দিকে। 2008 সালে আমার বোন তখন মিরপুরের লালকুটির থাকতো। তো আমার বোনের ফ্যামিলিতে ছিল আমার বোন আর আমার ভাগিনা আর দুলাভাই, এই তিনজন। দুলাভাই তখন সাভারের দিকে জব করতো। তো আমার বোন আর হচ্ছে আমার ভাগিনা সারাদিন বাসায় থাকতো। তো লালকুটির যে বাসাটা থাকতো সে বাড়িটা ছিল হচ্ছে টিন শেড বাসা। তো বাসাটার আমি একটু বর্ণনা দিই। বাসাটা টিন শেড বাসা, 5টা রুম ছিল। তো আমার বোন যে রুমে ছিল সেই রুমটা ছিল একটু ছাদ ঢালাই করা পাকা, আর বাকিগুলো ছিল টিন শেড রুম। তো আর রুমে বাড়িটার মাঝখানে একটা বড়ই গাছ ছিল। তো বাকি যে ভাড়াটিয়া গুলা ছিল তারা দেখা যাচ্ছে যে সবাই বেশিরভাগই গার্মেন্টসে চাকরি করতো। তো সকালে তারা চলে যেত, আসতে হচ্ছে রাত্রের দিকে। তো আমার বোনের সাথে তাদের যোগাযোগ খুব বেশি একটা হইতো না। তো আমার বোন সারাদিন ওই বাসায় একাই থাকতো আমার ভাগিনাকে নিয়ে। তো যখন এরকম আমার বোন থাকতো, তো দেখা যাচ্ছে দুপুরবেলা হঠাৎ করে দেখা যাচ্ছে আপুর রুমে নক করছে কেউ হয়তো। তো দরজা খুলে দেখে যে কেউ নাই। তো আবু হয়তো ভাবলো যে হয়তো ভুল শুনছে বা আশেপাশে কেউ সাউন্ড করছে, এই জন্য সে চলে গেছে। পরবর্তীতে আবার কেউ নক করছে, নক করার পরে দেখে যে একই অবস্থা। তো ওই দিনের মতো ওইখানে চলে যায়। পরে আরেকদিন এরকম হয় যে নক করছে, দুলাভাই আসছে কিন্তু আপু যখনই ওই দুলাভাইকে দেখছে বডিটা ক্লিয়ার ছিল, বাট ফেসটা ক্লিয়ার দেখা যেত না, একটু ঝাপসা লাগতো। তো আপু ভাবলো, জিজ্ঞাসা করলো যে তুমি এই টাইমে এখন? তো কোনো কথা না বলে সে স্টেট রুমের ভিতর চলে গেল। তো রুমের ভিতর চলে যেতে গিয়ে ভিতর রুমে গিয়ে দেওয়ালের সাথে ভেদ করে সে অদৃশ্য হয়ে গেল। তো এইটা দেখে তো আপু অবাক হয়ে গেছে। তো আপু সাথে সাথে দুলাভাইকে ফোন দিছে যে তুমি কোথায়? তো দুলাভাই বলতেছে যে আমি তো অফিসে। তো দুলাভাই জিজ্ঞাসা করলো কেন, কিছু হয়েছে কিনা? পরে আপু বলে না, আপু বিষয়টা স্কিপ করে যায়। তো আপু আর ওই দিন কিছু বলে না। তো আমার ভাগিনা যে ছিল ওর বয়স 2.5 বছরের মতো ছিল। তো ও একদিন আপু রান্না করতেছে, হঠাৎ করে একদিন দেখে যে ও রুমের ভিতর নাই। পরে দেখে যে বাথরুমের ভিতর থেকে কান্না শব্দ আসতেছে। তো তখন ও তো ভিতরে গিয়া সিটকেট লাগাই দিছে। এখন ও বাচ্চা মানুষ সিটকেট লাগাইতে পারছে, বাট ওর তো খোলার মতো কোনো সেন্স কাজ করতেছে না। তো অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে ও এখান থেকে। পরে ও নিজেই ওইটা খুইলা বের হইতে পারছে। এইভাবে আসলে কয়েকদিন পর এরকম ঘটনা হয়। এরকম হয়েছে যে দেখা যাচ্ছে আপু রান্না করতেছে, হঠাৎ করে পিছন থেকে দুলাভাই আয়সা জড়া ধরছে। কিন্তু আপু যখনই মুখ করে দেখে যে কেউ নাই। মানে এই ঘটনাগুলা ডে বাই ডে দেখা যায় ঘটতেই থাকে। আর সবচেয়ে অবাক বিষয়টা হচ্ছে আপু দেখতো যে দুলাভাই আসছে, বাট তার ফেসটা কখনোই ক্লিয়ার সে দেখতো না। কিন্তু তার পরনে যে শার্টটা থাকতো, যে প্যান্ট থাকতো, সে যেভাবে পকেটে কলম রাখতো, ঠিক সেম ওইভাবে ওই মানুষটা আসতো, কিন্তু তার ফেসটা কখনোই বোঝা যেত না। তো একদিন এরকম হয় যে আপু দুলাভাই আর তারা রাত্রে ঘুমাইছে। তো আমি ঘুমানোর পরে একটু বর্ণনা দিই। খাটটা ছিল উত্তর দক্ষিণের দিকে, আর যেহেতু বাচ্চা মানুষ ছিল তো স্পেসের জন্য তারা হচ্ছে পশ্চিম দিকে মাথা আর পূর্ব দিকে পা দিছে।
তো আপু দুলাভাই শুইছে হচ্ছে উত্তর সাইডে, তারপরে আপু শুইছে, তারপরে লাস্টে শুইছে যে ভাগিনা। তো আমরা সাধারণত শোয়ার সময় যে কাজটা করি যে মশারি টানাই, তো মশারি টানার সময় আমরা দেখা যাচ্ছে তোষক বা ওই সাইড দিয়ে আমরা ফোল্ড করে দিই যাতে মশা না ঢুকতে পারে। তো আপু ওইভাবে দিয়া এটা রাউন্ড দিয়া রাখছে যাতে মশা না ঢুকতে পারে। তো ঘুমাইছে, তো হঠাৎ করে প্রায় মধ্যর 3টার দিকে হঠাৎ করে আপুর ঘুম ভাঙছে। ঘুম ভাঙিয়া দেখে যে আপু খেয়াল করলো যে আমার যে ভাগিনা সে নাই। তো আপু হঠাৎ করে ভাবলো গেল কোথায়, পরে ভাবলো যে হয়তো নিচে পড়ে আছে গড়ার খায়। কিন্তু আপনার একটা জিনিস নোটিস করছে যে একটা মানুষ বা কেউ যদি বিছানা থেকে নামে, মশারিটা কিন্তু ফাঁকা হয়ে থাকার কথা, কিন্তু আপনার ওই জিনিসটা নোটিস করলো যে মশারির কোনো সাইড দিয়ে কোনো ফাঁকা নাই। অর্থাৎ একটু একটা মানুষ যে নামছে তার তো একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটা নেই। পরে আপু তাড়াতাড়ি করে নাইমা পাকের ঘরের দিকে গিয়া দেখতেছে আমার বাঘিনা কান্না করতেছে। তো আমার বাঘিনা বয়স যেহেতু 3 বছরের মতো ছিল, মোটামুটি কথা টুকটাক বলতে পারো। তখন আপু জিজ্ঞাসা করলো যে তুমি এখানে কিভাবে। পরে ও যেটা বললো ওর বাসার মতো যে আব্বু ওকে নিয়ে আসছে, অথচ আব্বু যে বিছানার ভিতরে ঘুমাচ্ছে। তো এই জিনিসটা হওয়ার পরে আপু আরো ঘাবড়ে গেল। তো একদিন এরকম দেখা যাচ্ছে দুলাভাই অফিসে গেছে, তো সারাদিন আপু একাই বাসায়। তো ওই দিন দেখলো যে হঠাৎ করে দরজার, অন্যদিন দেখা যায় দরজার সাউন্ড হইতো, নক করতো, কিন্তু এই দিন আর কোনো নক হয় নাই, সরাসরি আপুরে কে যেন পিছন থেকে এসে আসে। তো আপু মনে করছে যে এবার যখন পিছনে ফিরে দেখা যায় কেউ নেই। তো আপু ওই দিনের পরে আরো বেশি ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে। তো আপু তাড়াতাড়ি দুলাভাইয়ের ফোন দিছে, আর দুলাভাইয়ের ফোন দেওয়ার পরে দুলাভাইয়ের আসে, মানে ওই এলাকায় দুলাভাইয়ের এক ভাগিনা ছিল, তো তাকে বসে। তো আপু অসুস্থ হওয়ার পরে তাকে নিয়ে হসপিটালে রাখছে। তো ওই ঘটনার পর থেকে আপু মোটামুটি ভালোই অসুস্থ হয়ে পড়ছিল। পরবর্তীতে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, ওইখানে প্রায় 7 দিনের মতো ট্রিটমেন্ট করা হয়। আর এদিকে যে ওই বাসাটা মানে দুলাভাইয়ের ব্যস্ততার কারণে ছাড়তে পারেনি তারা। পরবর্তীতে যখন আপু বেশি অসুস্থ হয়ে যায় তখন তারা বাড়িটা ছেড়ে দেয়। তো বাড়িটা ছেড়ে দেওয়ার পর তারা, আমরা যেটা শুনতে পারি যে ওই বাড়িটা একটু সমস্যা ছিল, ভৌতিক একটা সমস্যা ছিল, যে আগের মালিক ওই বাড়িঘর সহকারে ওই বাড়িটা বিক্রি করে, সেকেন্ড মালিক ওই বাড়িটা কিনে ওইটা ভাড়া দেয়। আর ওইদিকে স্থানীয়রা বলছে যে ওই বাড়িটাতে একটু সমস্যা, এই জন্য আগের মালিক চলে গেছে। তো পরবর্তীতে আমার আপু গাজীপুরে চলে যায়, গাজীপুরে ওইখানে থাকে। আমার আপুর একটা আবার সমস্যা ছিল, আমরা যেটাকে বোবা জিন বলি। ওই বোবা জিন তার উপর ছোটবেলা থেকে তার উপর ভর করতো। তো এই রিসেন্টও আমি একদিন তার বাসায় গেছিলাম। তো আগে বলতো যে আমার প্রায় বোবা ধরে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমার ভাগিনা তো এখন স্কুলে মাদ্রাসা পড়ে, তো দেখা যায় দুপুরবেলা যখন কাজটা শেষ করে সে একটু শোয়ে রেস্ট নেয়, তখন দেখা যাচ্ছে ওই ফাঁকে ঘুমের তলে ধরে বসে। ওকে। তো একদিন হয়েছিল আপু শুইছে, ওই টাইমে হঠাৎ করে একটা কিছু তার উপরে ভর করছে। তো ওই মুহূর্তে সে ওইখানে বোবার জিনের সাথে যে দস্তাদস্তি করার পর একসময় নিস্তেজ হয়ে গেলে আপুকে ছেড়ে দেয়। তো ওইখানে দেখা যাচ্ছে আপুর শরীরে যে আচর করছিল ওগুলা তার শরীরে দেখা গেছে। এই ছিল আমার ঘটনা। ঘটনাটি 2003 সালের দিকের, আজ থেকে 15 বছর আগের কথা। তখন আমি ক্লাস 6-এ পড়ি। আর আমার আম্মু সরকারি চাকরি করার জন্য আমরা সভাপতি সরকারি কোয়ার্টারে থাকতাম। আচ্ছা। ওখানে আমার আম্মুর সাথে আমি, আমার ছোট বোন আর বাবা মাঝে মাঝে আসতেন। আর নরসিংদীর এক আন্টি ছিলেন, উনি থাকতেন আমাদের সাথেই। তো একদিন রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করার পর বেডে বসে আছি, বেডে বসে আমরা গল্প করতেছি। তখন হঠাৎ কারেন্ট চলে যায়। যেহেতু গ্রাম এরিয়া, সভাপতি কারেন্ট চলে যায়। কারেন্ট গেলে একবার 2 ঘন্টা 3 ঘন্টা লাগে কারেন্ট আসতে। তো মাঝে মাঝে 8টার দিকে যায়, মাঝে মাঝে 11টা 12টার দিকে যায়, তখন আবার মিডনাইট ছাড়া কারেন্ট আসে। তো ওদিন আমরা গল্প করতেছি, হারিকেন জ্বলতেছিল রুমে, যেহেতু কারেন্ট ছিল না। হঠাৎ জানালা একটা শব্দ করে জানালার একটা মানে পাল্লা খুলে যায়। তো আগের যে মানে সরকারি কোয়ার্টারের যে বাসাগুলা, এই বাসাগুলা জানালাগুলো একটু পুরাতন হয়, আর ওটার স্টাইলটা একটু ভিন্ন রকম হয়। 2টা পার্ট থাকে জানালায়, 2টা পার্ট আপনি খুলতে পারবেন। আর এটা আংটা থাকে, আংটা দিয়ে এটা আটকায় রাখতে হয় যাতে মানে বাতাসে এটা যাতে না লেগে যায়। তো জানালা একটা পার্ট হঠাৎ করে খুলে যাওয়ার পর আমরা মানে একটু চমকে যাই, জানালা হঠাৎ মানে এমনি খুলে গেল কিভাবে। তারপর একটু তাকাই দেখি যে জানালার
পাশে ঠিক পাশেই একটা মানুষ দাঁড়ায় আছে, মানুষের অবয়ব আর চোখটা লাল, আচ্ছা লাল একটা চোখ, মানে তাকায় আছে আমার সবার দিকে, আমাদের সবার দিকে তাকায় আছে। আমরা দেখে একটু মানে চমকিত হয়ে যায়, মানে কি এটা, মানে কি দাঁড়ায় আছে। আমরা প্রথমে ভাবছি হয়তো কোনো মানুষ আমাদেরকে ভয় দেখাচ্ছে, কারণ এখানে পাশে গ্রাম ছিল, গ্রামের মানুষ কোয়ার্টারে আসতো, তারা বিভিন্ন জিনিস নিত এখান থেকে, ফলমূল নিত, আরো আরো মানে মানুষের মাঝে মাঝে মানুষের ক্ষতিও করার চেষ্টা করতো, তারা বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যেত আর কি। তো আমরা ভাবি ওই রকম কেউ হয়তো আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো আমরা আন্টি উঠে বলেন, এই আপনি কে, আপনি এখানে কি চান? তো উনি একটু সাহস দেখানোর ট্রাই করেন আর কি। তো উনার কথায় মানে কোনো পরিবর্তন হয় না, উনি যে দাঁড়াই আছে। তো উনি পরে কি করে বেডের নিচের থেকে একটা বটি আছে, রান্না বান্না করে যে বটিটা নিয়ে উঠে দেখেন যে এটা দিয়ে মারবো, আপনি এখান থেকে যান নাহলে মারবো। কিন্তু কোনো পরিবর্তন হয় না, লোকটা দাঁড়াই আছে এখানে। তো তখন আমি তখন ছোট, আমি 6 পড়ি, আমার তো খুব একটা বয়স না, আমিও মানে বুঝতেছিলাম ব্যাপারটা কি হচ্ছে। আমি একটু ভয় পাই, আর আম্মু তো এমনিতেই ভয়ে মানে বেডে বসে আছেন, আম্মু আর নড়াচড়া করতেছেন না। তো ওই লোকটা তো দাঁড়ায় আছে, আমরাও মানে একবার মাঝে মাঝে মানে দেখাচ্ছি যে লোকটা চলে যেতে, আমরা সাহস দেখাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না, লোকটা দাঁড়াই আছে। আর যে আংটাটা ছিল ওইখানে জানালার পাশে, ওই আংটাটা মানে জাস্ট আওয়াজ করতেছে, মানে কেউ যদি হাত দিয়ে নাড়ায় আংটাটা যেরকম নাড়ায় এরকম আওয়াজ করতেছে আংটাটা, মানে মনে হচ্ছে যে কেউ এটা টান দিয়ে খুলে নিয়ে আসবে, এটা সে দেখতে পারতেছে না। আর মানুষটা সেখানে দাঁড়াই আছে। এইভাবে করতে করতে তখন রাত 3টা বাজে 4টা বাজে, মানে কোনো মানে খেয়ালই নাই। তো এইভাবে আমরা ভয়ে সময় কাটতেছি, আমরাও বসে আছি বেডের মধ্যে, আমরা নড়াচড়া করতে পারতেছি না, আর ওর দিকেও তাকাই আছি, ও আমাদের দিকে তাকাই আছে। এভাবে করতে পরে ফজর আজান পড়ে যায়। তারপর ফজর আজান পড়ার পর সে হঠাৎ করে মানে বেনিশ হয়ে যায়, নাই হয়ে যায়, আর নাই এখানে। ওকে, অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। তো আজকে আর হাতে সময় নেই, কথা শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।